ওরা তখন খেতে বসেছে। হঠাৎ দরজায় ক্ষিতীশকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তোমাকে দরকার, একটু বাইরে এসো। কণিকে লক্ষ্য করে কথাগুলো বলে সে দরজা থেকে সরে গেল। ওইটুকু সময়ের মধ্যেই সে দেখে নিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ফ্যান আর সম্ভবত তার মধ্যে কিছু ভাত আছে আর তেঁতুল। 5টি প্রাণী কলাই আর অ্যালুমিনিয়ামের থালা নিয়ে বসে। ঘরে একটা তক্তপোষ, তোশক নেই, শুধু চিটচিটে ছোট কয়েকটা বালিশ। দেয়ালে টাঙানো দড়িতে কিছু ময়লা জামা প্যান্ট। খোলার চালের এই ঘরে একটিমাত্র জানালা, যার নিচেই থকথকে পাঁকে ভরা নর্দমা। কণি কৌতূহলী চোখে বেরিয়ে এলো। এই ফর্মটায় সই করে দাও, আর আজ বিকেলে আমার সঙ্গে জুপিটার ক্লাবে যাবে। ফর্মটা হাতে নিয়ে কণি যেন কেমন এক ফাঁপড়ে পড়ল। কলম আছে আপনার কাছে? ক্ষিতীশের কাছে নেই। পেন্সিলে লিখলে হবে? না, কালিতে সই করতে হবে। কণি ছুটে গিয়ে কোথা থেকে কলম জোগাড় করে আনলো। ক্ষিতীশের দেখিয়ে দেওয়া জায়গায় কলম বাগিয়ে সে জানতে চাইল, ইংরাজিতে না বাংলায়? যা খুশি। ধরে ধরে বিড়বিড়িয়ে বানান করে কণি ইংরেজিতেই সই করল। সেটা দেখে ক্ষিতীশ বলল, কোন ক্লাসে পড়ো? 5-এ। স্কুলে যাও? নাম কেটে দিয়েছে। আজ ঠিক 4টের সময় কমল দিঘির পশ্চিম দিকের বড় গেটের মুখে দাঁড়িয়ে থাকবে। তোয়ালে, কস্টিউম সব নিয়ে যাবে। তোয়ালে নেই। আমি নিয়ে যাব, তুমি ঠিক সময়ে আসবে। ঠিক সময়েই কণি হাজির ছিল। ক্ষিতীশ ওকে নিয়ে ক্লাবে ঢুকল। অফিস ঘরে হরিচরণ আর প্রফুল্ল বসাক। ক্ষিতীশ ফর্মটা প্রফুল্লের হাতে দিল। সেটা পড়ে প্রফুল্ল বলল, সুইমার? হ্যাঁ। ট্রায়াল দিতে হবে? তার মানে? ক্ষিতীশ বিরক্ত হয়েই বলল, আমি বলছি তাতে হবে না। তা কি করে হয়? ক্লাবের একটা নিয়ম আছে তো। ট্রেনার যদি বলে তবেই সুইমার। যে সে যাকে তাকে এনে সুইমার বলবে আর জলে নেবে, যদি ডুবে যায় তখন আমরাই তো হাঙ্গামায় পড়ব। প্রফুল্ল কথাগুলো বলতে বলতে হরিচরণের দিকে তাকালো। জানলার বাইরে তাকিয়ে হরিচরণ তখন মুচকি হাসছে। যে সে? আমি তাহলে যে সে? ক্ষিতীশ বিড়বিড় করল থমথমে স্বরে। কণি অবাক হয়ে দেখছে দলে দলে ছেলেরা কস্টিউম পরে ক্লাব থেকে বেরোচ্ছে। 3-4টে মেয়েও আছে তার মধ্যে। বাইরে হইচই, জলের ধারে নভিস ছেলেদের। বেশ, তাহলে ট্রায়াল নেওয়া হোক। হরিচরণ মুখ ফেরালো এতক্ষণে। কণিকে আপাদ মস্তক দেখে বলল, মেয়েটি কে? আমার চেনা মেয়ে, গুড ম্যাটেরিয়াল। স্ট্রোক শেখাতে হবে। গুড ম্যাটেরিয়াল? হরিচরণ ঠোঁট বেঁকিয়ে শব্দগুলো দুমড়ে মুখ থেকে বার করল। কণিকে আর একবার দেখে নিয়ে গম্ভীর স্বরে বলল, এই ক্লাবের কাউকে স্ট্রোক শেখাতে হলে শেখাবে ক্লাবেরই ট্রেনাররা। কাল সকালে আসুক, বন্দনা কি টুনু ও ট্রায়াল নেবে। ক্ষিতীশ কয়েক সেকেন্ড হরিচরণ ও প্রফুল্লর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা। বেরিয়ে এসে কণি বলল, কি হলো? ভর্তি করালো না? পরীক্ষা দিতে হবে। কণি, আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে। কথাটা বুঝতে পারল না কণি। সে আবার জিজ্ঞাসা করল, দুজনকেই? কেন? আপনি সাঁতার জানেন না? সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার।
ক্ষিতীশ জলের ধারে রেলিংয়ের দিকে এগিয়ে গেল। দুটি ক্লাবের প্রায় 400 ছেলে কমল দিঘিতে দাপাদাপি করছে। কয়েকটি মেয়েও আছে। দুটো ডাইভিং বোর্ডে কয়েকটি ছেলে, তারা জলে লাফাচ্ছে নিছকই লাফাবার জন্য। বিষণ্ণ চিত্তে ক্ষিতীশ মাথা নাড়ল। কাজের কাজ কেউই করছে না। সুহাস জলে নামছে। একবার সে তাকালো মাত্র তার দিকে। হরিচরণ ক্লাব অফিসের জানলা থেকে চেঁচিয়ে বলল, সুহাস, দুটো 400, তারপর 100 বাটারফ্লাই, ব্যাক অ্যান্ড বেস স্ট্রোক ইচ, মনে আছে তো? সুহাস ঘাড় নাড়ল। ক্ষিতীশ হাসল। মাত্র 1100 মিটার, এই ট্রেনিংয়ে এরা উন্নতি করবে? তবে সুহাসের স্ট্রোক নিখুঁত। ক্ষিতীশ বলল, কনি, ওই যে ছেলেটা জলে নামলো, ওকে লক্ষ্য করো, দেখো কেমন ভাবে হাত পাড়ি দেয়। কনি একাগ্র হয়ে তাকিয়ে রইল সুহাসের সাঁতারের দিকে। ক্ষিতীশ একসময় বলে উঠল, হাতটা মাথার ঠিক সামনে জলে ঢুকে সামনে চলে যাচ্ছে, তারপর নিচে নামছে, তারপর টেনে উড়ু পর্যন্ত আনছে। সব থেকে দরকার স্পিডে হাত চালানো। তার মানে এলোপাথারি গঙ্গায় যেভাবে করো তা নয়। সুন্দরভাবে জলে হাতের ঢোকাটা আর শক্ত কবজি খুব দরকার। আসল স্পিডটা আসে কাঁধের, পিঠের আর হাতের মাসলের শক্তি থেকে। এজন্য তোমার এক্সারসাইজ করতে হবে। এই শক্তিটাকে গুছিয়ে কাজ করালে তবেই স্পিডটা আসবে। মাথাটা কিভাবে রয়েছে দেখেছ? তুমি যেমন এধার ওধার নাড়াও সেই রকম করছে কি? মুখ জলে ডুবিয়ে কেমন এগোচ্ছে। শুধু নিঃশ্বাস নেবার জন্য মাথাটা ওই দেখো পাশে ঘোরালো। বেশি মাথা নাড়ালে স্পিড কমে যায়। কাঁধটা জল থেকে উঠে আছে। কনি শুনছে কি শুনছে না বোঝা গেল না। সাঁতারুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ সে বলল, আচ্ছা, ওই মেয়েটার নাম কি? ক্ষিতীশ একটু হতাশ হয়েই বলল, জানি না। ওর কস্টিউমটা কিসের? গেঞ্জির? নাইলনের, খুব দামি। খুব সুন্দর রংটা। ক্ষিতীশ কি যেন ভেবে নিয়ে বলল, তোমাকে কিনে দেব একটা। কনি ঘুরে দাঁড়ালো, চোখ দুটো জলজল করছে। যেদিন তুমি ওই রকম স্ট্রোক দিতে শিখবে। ক্ষিতীশ আঙুল দিয়ে সাঁতরে যাওয়া সুহাসকে দেখালো। কনি তীক্ষ্ণ চোখে সুহাসের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে বলল, 2 দিনে শিখে নেব। ভালো, কাল সকাল ঠিক 6:30টায় আজ যেখানে দাঁড়িয়েছিলে সেখানে দাঁড়াবে। কস্টিউম সঙ্গে আনবে। পাস তুমি করে যাবেই সেজন্য ভাবছি না, কিন্তু স্ট্রোক শেখানোর ভার পান্না কি নির্মলের উপর যদি পড়ে তাহলে তো সব মাটি হয়ে যাবে। কিন্তু কনি পাশ করেও ভর্তি হতে পারল না। সকালে ক্ষিতীশ দাঁড়িয়ে পরীক্ষা নেওয়া দেখল। কনি অনায়াসে 200 মিটার সাঁতরালো, জলে 2 হাত তুলে রইল, ঝাঁপ দিল ডাইভিং বোর্ডের নিচ তলা থেকে। বিকেলে অফিস ঘরে প্রফুল্ল তাকে বলল, সম্ভব নয়, আর মেম্বার নেওয়া যাবে না, সেক্রেটারির স্ট্রিক্ট অর্ডার। জলে আর হাত পা ছোঁড়ারও জায়গা নেই, এত ভিড়। আজকেই তো 2জনকে রিফিউজ করতে হলো। তাহলে আগেই সেটা আমাকে বলা হলো না কেন? ক্ষিতীশ রাগে ফেটে পড়তে গিয়েও সামলে নিল। বলার কথাটা মনে ছিল না। বন্দুকের নল থেকে বেরিয়ে আসার মতো ক্ষিতীশ ক্লাব থেকে বেরিয়েই দেখল স্টার্টিং প্ল্যাটফর্মে হরিচরণ দাঁড়িয়ে কথা বলছে 2টি ছেলের সঙ্গে। হরিচরণ, ক্ষিতীশ চিৎকার করে উঠল, চিফ ট্রেনার হতে চেয়েছিলিস, হয়েছিস, এরপরও এসব কি হচ্ছে? হরিচরণ বিরক্তি ভরে ফিরে তাকিয়ে বলল, কি আবার হচ্ছে? আমার মেয়েটাকে ভর্তি করলি না কেন?
প্রফুল্লর কাছে যাও, ওসব ছেঁদো ওজোর অনেক শোনা আছে। তবে এই বলে রাখলুম, দেখবি ওই মেয়ে তোদের মুখে চুনকালি দেবে, সেদিন আফসোস করবি। ওই মেয়ে যাকে কাল এনেছিলে? ভালো ভালো, তাই দিক। একটা মেয়ে সুইমার বেঙ্গল পাচ্ছে তাহলে। বেঙ্গল নয়, ইন্ডিয়া পাবে। রেলিংয়ে ধরা মুঠোটা শক্ত করে নিজেকে ঝাঁকাতে ঝাঁকাতে ক্ষিতীশ ভাঙা গলায় চেঁচিয়ে যেতে লাগলো, অলিম্পিকের গুল মেরে সুইমার তৈরি করা যায় না রে, ধরা একদিন পড়বি। প্রফুল্ল ক্লাব থেকে বেরিয়ে এলো। কি আবোল তাবোল চিৎকার করছো খিদ্দা? বেশ করছি, কর্পোরেশনের জমিতে আমি দাঁড়িয়ে, তোদের ইতরামোটা শুধু দেখছি। মেয়েটাকে তোরা ভর্তি করলি না, ভেবেছিস আর বুঝি ক্লাব নেই? পৃথিবীতে শুধু জুপিটারই একমাত্র ক্লাব? তাহলে যাও না অন্য ক্লাবে। হরিচরণ চেঁচিয়ে উঠল, ওই তো পাশেই একটা ক্লাব রয়েছে। তাই যাব, তাই যাব। ক্ষিতীশ হনহন করে এগিয়ে গেল অ্যাপোলোর দিকে। পিছনে জমে যাওয়া ভিড়টাকে উদ্দেশ্য করে প্রফুল্ল বলল, পাগল মশাই, পাগল। অ্যাপোলোর গেটে পৌঁছে সংবিৎ ফিরল ক্ষিতীশের। দাঁড়িয়ে পড়ে নিজের প্রতি অবাক হয়ে ভাবল, এখানে আমি এলাম কেন? এরা তো জুপিটারের শত্রু। আমি কি নেমক হারাম হলাম? ক্ষিতীশকে দেখতে পেল অ্যাপোলোর অন্যতম ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুজ্জে। সিঁড়ি দিয়ে নেমে গেটের কাছে এসে বলল, কি ব্যাপার ক্ষিতীশ যে, তুই এখানে? হঠাৎ ক্ষিতীশের মুখ দিয়ে বেরিয়ে এলো, তোমাদের এখানে জায়গা হবে নকুলদা? জুপিটার আমায় তাড়িয়ে দিয়েছে। যা, কি আজে বাজে বকছিস, তোকে তাড়াবে কে? সত্যি বলছি নকুলদা, তাড়িয়ে দিয়েছে। আমায় টাকা পয়সা দিতে হবে না, একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে। ভেতরে আয়, আগে সব শুনি। তার আগে বলে রাখি, আমি কিন্তু জুপিটারের লোক, অ্যাপোলো কোনোদিনই আমার ক্লাব হবে না। তাহলে তোকে আমরা নেব কেন? আমাকে নয়, মেয়েটাকে নাও, আমি ওকে শেখাবো। ও যদি সম্মান আনে তাহলে সেটা হবে অ্যাপোলোর। আচ্ছা আচ্ছা, ভেতরে চল। আগে বলো, আমার শর্তে রাজি? অ্যাপোলোর তুমিই সব, তোমার কথায় ক্লাব ওঠে বসে। তুমি কথা দিলে তবেই ঢুকবো। নকুল মুখুজ্জে কিছুক্ষণ স্থির চোখে ক্ষিতীশের দিকে তাকিয়ে থেকে বলল, তোর জুপিটার থেকে বেরিয়ে আসা মানে আমাদের শত্রুর দুর্গের একটা খিলেন ভেঙে পড়া। অ্যাপোলোর ছাদের নিচে তুই আসিস, সেটাই আমাদের ভিক্টরি হবে। আচ্ছা, কথা দিলাম। গেট অতিক্রম করার আগে ক্ষিতীশ একবার পিছন ফিরল। কমল দিঘির জলে ছায়া পড়েছে পশ্চিমের দেবদারু আর রাধা চূড়া গাছের। জুপিটারের বিরাট ঘড়িটার কালো ডায়ালে কাঁটা দুটো আবছা লাগলো ক্ষিতীশের পুরু লেন্সে। বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করল। চিকচিক করে উঠল চোখ দুটো। সেই রাতে ঘুম এলো না ক্ষিতীশের। বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে রাতটা কাটালো। বারবার একটা কথাই তার মনে পাক দিয়ে ফিরল, আমি কি ঠিক কাজ করলাম? অ্যাপোলোয় যাওয়া কি উচিত হলো? ভেলো উত্তেজিত হয়ে হাজির হলো সকালেই। খিদ্দা, তুমি অ্যাপোলোয় জয়েন করেছো? বেশ করেছো। তোমাকে তো সেই কবে বলেছিলুম, এটা হলো যুদ্ধ, ন্যায় অন্যায় বলে যুদ্ধে কিছু নেই। শত্রু মিত্র বাছ বিচার করে কোনো লাভ নেই। ক্ষিতীশ চুপ করে রইল। জুপিটারকে এবার শায়েস্তা করা দরকার, বুঝলে খিদ্দা? তুমি শুধু ওই নারীর সম্পর্ক টম্পর্কগুলো একটু ভুলে যাও। ভেলো। ক্ষিতীশের একটা হাত তোলা, ছোয়াল শক্ত, পুরু লেন্সে ভেঙে চোখ দুটো যেন বেরিয়ে আসবে। ভেলো এক পা পিছিয়ে গেল।
আর একটা কথা যদি বলেছিস তো। ভেলো বিড়বিড় করে বলল, আমার ভুল হয়ে গেছে, আমায় মাপ করো খিদ্দা।